দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান এবং চক্রান্ত চলছে যাতে মুসলিমের গায়ে দোষটা ফেলেন। আমি বলতে চাইছি, ওখানে মন্টুরাম পাখি তো জিতে হচ্ছে কাপদিকে এমএলএ, তাহলে এমএলএ কী করতেছে, তার প্রশাসনগুলো কী করতেছিল, ওখানে কি ঘুমাচ্ছিল নাটকর প্রশাসনগুলো? এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম খ্রিস্টান দলীয় সবাইকে দাঙ্গা লাগাচ্ছে। এই এক মহিলা, এক দানবিক, এক অচৈত্র মহিলা, ইনি সবাইকে দাঙ্গা লাগাচ্ছে। হিন্দু মুসলিম কখনো মুসলিমদের মন্দির ভাঙে, কখনো করে। এই মাননীয় মুখ্যমন্ত্রী একে নবান্ন থেকে চুলে মুড়ে রেখে কালীঘাটে বসে, আর কালীঘাট থেকে এনাকে বিসর্জন দিতে হবে গঙ্গাজলে। এই মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঠাকুরকে যিনি পিছন ভ্যানে তুলছে, তার মানে উনি কী করতে, উনি কি সিবিআই মতো কি তদন্ত করবে? উনি তদন্ত করবে না, ওই ঠাকুরকে উনি হয়তো কোনো জায়গায় নিষ্পাপভাবে মানে অখাদ্য জায়গায় এবং জঙ্গলের মধ্যে ফেলে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার কাজ এটা, ওনার কাজ অ্যাকচুয়ালি ওনার তো ভয়ে কাঁপতে, মানে ঠকঠক করতে জানে। এই তো 26-এ ভোট, আর 4-5 মাস পরে তো ভোট। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মাইনরিটিকে দেখা যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, মাইনরিটিরা সবাই এই মাননীয়কে আর পছন্দ করেন না। আমি হিন্দু ভাইদের বলতে চাই, হাতে পায়ে ধরে বলতে চাই, আপনারা জাগ্রত হন। আপনাদের ধর্মকে এই মাননীয় মুখ্যমন্ত্রী শেষ করতে, এবং ইসলাম ধর্মকে শেষ করতে, এবং খ্রিস্টান সর্বধর্মকে শেষ করতে এই মাননীয় মুখ্যমন্ত্রী কখনো হেজাব পড়ছে, কখনো নেকাব পড়ছে, কখনো ঘুমটাতে ঘুমটা না দিচ্ছে, কখনো এডে নামাজ পড়ছে। ইনি একটার পর একটা সব ধর্মকে অস্বীকার করতে। তার মানে আমি বলতে চাই, তার মানে ইনি কে? ইনি তার মানে মানুষ না, উনি কোনো মহিলার মধ্যে পড়ে না। উনি একজন দানবিক মহিলা, উনি একজন নারখাতা মহিলা। ওনাকে আমরা দুর্গাপুজো দেখেছি, যেরকম গঙ্গা জলে যেরকম ছুড়ে দুর্গাপুজোকে যেমন বিসর্জন দেয়, এই মাননীয় মুখ্যমন্ত্রী, এই অপরাধ মুখ্যমন্ত্রী এই 26-এ এনাকে বিসর্জন দিতে হবে, এনাকে গঙ্গা জলে ছুড়ে ফেলে দিতে হবে। এই মাননীয় মুখ্যমন্ত্রী, ইনি কালী ঠাকুরকে মুক্তিটা পেয়েছে, ওনার একবারও মাথা ব্যথা করলেন না। উনি আবার বলে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মে। আর তুমি যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম হচ্ছে, আমার মুসলিম ভাই যদিও করে, তাদেরকে উচিত শিক্ষা দাও। কেন সে করবে? আজকের আমরা মুসলিম হোক, যে কোনো ধর্মীয় হোক, আমরা মোজাল উঠি, যদি আমার ধর্মের উপর আঘাত করো, আমি কি চুকো থাকবো? আমি রেবেকা চুকো থাকবো না। সে যে কোনো দল করুক, আমি মোটে চুকো থাকবো না। কারণ এটা তো কোনো রাজনীতির মতো পড়ে না। রাজনীতির জায়গায় রাজনীতি করুন, আর ধর্ম জায়গায় ধর্ম করুন। না কুম দিন কু ওয়ালিয়া দিন, যা ধর্ম তার কাছে বলে। এই মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ধর্মকে আঘাত করতো, প্রতিটা ধর্মকে হিস করে। আমি কাবলি দিয়েছি মন্টুরাম পাখি যে বলে আমি উন্নয়ন মন্ত্রী, তাহলে ও উন্নয়ন অউন্নয়ন থার্ড ক্লাস যাই ওই কাবদিকের এমএলএ যিনি, তাহলে উনি কী করতে? উনি ওখানে এসপি অফিস যদি সেই এসপি কী করছিল? ওরা তো আমার মনে হয় আবর্জনা, এবং ওই আবর্জনাকে এসপিকে তুলে হাইকোর্টে আনলে তবে আটকে লয়। এই এসপি কারকে প্রোটেকশন দিতে আমাদের যেমন বিরোধী দলনেতা সুবিধা দেওয়ার উপরে মুদ্রাপুরে হামলা করেছিল, এবং যেখানে অ্যাডিশনাল এসপি আমার 2 সেকেন্ড বলে চলে, সেখানেও হামলা করতে ডাস্টবিনগুলোকে একেবারে টেনে হিজড়ে এদেরকে একেবারে গঙ্গা জলে চুলে ফেলে দেওয়ার। এই নবান্ন থেকে ছোটো থেকে কালীঘাটের এই বুড়িটাকে চুলে মুঠে ধরে কালীঘাটে ফেলে দিতে হবে এই মাননীয় মুখ্যমন্ত্রী এই অপরাধকে। আচ্ছা, আপনারা তো শুনলেন যে এই দিদিভাই রেবেকা এনার নাম। তো রেবেকা ইনি মমতাকে কিভাবে ধুয়ে দিলেন। অ্যাকচুয়ালি উনি যে ধুয়ে দিয়েছেন বিষয়টা ঠিকই আছে, কারণ বুঝতে হবে যে আজকে আমাদের পশ্চিমবাংলায় কেন হচ্ছে এগুলো, অন্য কোথাও তো হয় না, অন্য স্টেটে তো এরকম ঘটনা ঘটে না। আর আজকে যখন আমাদের পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে, তখন সবাই কিন্তু চুপচাপ। মানে আমাদের নেত্রী, আমাদের মাননীয়, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া, উনি কিন্তু এখন পুরো চুপচাপ, উনি স্পিকটি নট, এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি। আর এই ঘটনা নিয়ে কোনো কিছু কিন্তু এখনো আলোচনা হয়নি। আর ইনি যে ভদ্রমহিলা যে রেবেকা বলে ইনি কথাগুলো বললেন, ইনি বললেন কি যে ওনাকে বিসর্জন দেওয়া উচিত। আচ্ছা দর্শকদের, আপনাদের কি সেটাই কি মনে হয় যে ওনাকে বিসর্জন দেওয়া উচিত? এবার আপনারাই বুঝবেন কি করবে। আর যেটা আর কি মেইন সাবজেক্ট, মুসলিমদেরকে উস্কে দিচ্ছে। এখানে ইনি বললেন একটা বক্তব্য যে মুসলিমদেরকে উস্কে দিচ্ছেন, দিয়ে এই কাজগুলো করাচ্ছেন। দিদির কথায় উস্কে গিয়ে মুসলিমরা এই সমস্ত কাজকর্ম করছে, কিন্তু আদৌ এটা কি সঠিক বা এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা অবশ্যই যাচাই করা দরকার না। কিন্তু জানি না, যে ব্যক্তি নাম উঠে আসছে বারবার, নারায়ণ হালদার। তো আজকে আমরা তার বাবার একটা ইন্টারভিউ দেখব, তার বাবা কি বলেছে, তার বাবা কি পার্টি করে, বা এই নারায়ণ যে হালদার আছে ইনি কোন পার্টিতে আর কি থাকেন, ইনি কি বিজেপি করেন না ইনি কি টিএমসি করেন। আজকে তার বাবার ইন্টারভিউ আমরা দেখব। সেখানে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি সে কোন পার্টি থেকে বিলং করে বা সে আজ এই কাজটা কেন করলো। তো চলুন আমরা আগে তার বাবার ইন্টারভিউটা দেখে নিই। নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে, কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে, ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক, বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের,
সোনার সিংহাসন করে আমি একটু দান ধান করি, বুঝলেন, কমের কম, বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি, অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না না, ও কী করে থাকবে, সেই ছেলেও বোকা টোকা ছেলে, ওকে কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গাও যায় না, ফার্নিচারের কাজ টাজ করে, লোকের বাড়ি টাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল? সদস্য ছিল, ভোটে দাঁড়িয়েছিল? ভোটে দাঁড়িয়েছিল, হেরে গিয়েছিল। কোন দলের হয়ে? টিএমসি। কোন সালে? সেটা ঠিক সালটা বলতে পারছি না, আজ থেকে 20-25 বছর হবে। তো নারায়ণ কি করে? ওই ওই মিস্ত্রি, ওই কাঠের? হ্যাঁ, কাঠের মিস্ত্রি, যেটা ছুতোর মিস্ত্রি বলে। নারায়ণ এর আগে কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে, নেশা করে বা এমনি? কোনো সময় দেখিনি ও এরকম কোনো জায়গায় ভাঙচুর বা কোনো জায়গায় হামলা, কাউকে মারধর? ও করে না, আমি দেখিনি, আর বলতেও পারবো না। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নারায়ণকে। আপনারা কিন্তু দেখলেন সেই ভিডিও যেখানে ভূপতি হালদার অতএব নারায়ণ হালদারের বাবা, যাকে এখন অভিযুক্ত বলে মানা হচ্ছে, আমাদের হিন্দু ধর্মের মা কালী, তো দেবীর যে শিরচ্ছেদ মুন্ডু যে কেটেছে, সেখানে অভিযুক্ত করা হচ্ছে নারায়ণ হালদারকে। নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার উনি কি বললেন, উনি কিন্তু টিএমসি করেন, এখনও পর্যন্ত তারা টিএমসি করে এবং তার পূর্বপুরুষ, তার বাবা, মানে এখানে যদি আমরা ধরি তাহলে নারায়ণ হালদারের ঠাকুরদা, সে কিন্তু এক সময় টিএমসিতে কিন্তু দাঁড়িয়েছিল, ভোটে হয়তো জিততে পারেনি, তখনকার সময় টিএমসির এত দাপট ছিল না, তখনকার সময় টিএমসি এতটা ক্ষমতায়ও আসতে পারেনি, তো সেই সময় থেকে তিনি আর কি টিএমসিতে আছেন। তাহলে আজকে আমরা কি ধরবো এখানে, আজকে আমরা কি ধরবো, যে কি বিজেপি থেকে এই কাজটা করেছে না টিএমসি থেকে করেছে? আজকে যে দলীয় ব্যাপারটা, মানে যে এটা দলের যে জল ঘোলার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্লিয়ার হওয়া দরকার। এখানে যে বলছে যে তারা টিএমসি করে, নারায়ণ হালদার টিএমসি করে, নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার সে বলছে যে আমরা টিএমসির লোক, আমরা টিএমসি করি, কিন্তু আমার ছেলে হয়তো মদ্য অবস্থায় ভেঙে ফেলেছে কি ভেঙে ফেলেনি জানি না, কিন্তু ওর সঙ্গে অনেকজন ছেলেকে ধরে নেওয়া হয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার ছেলেকে ছাড়েনি। আচ্ছা, এই বিষয়টা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত। অনেকেই আমি দেখেছি যে আমাদের শাসক দল মানে টিএমসির থেকে অনেকেই বলেছে যে এটা বিজেপি ঘটিয়েছে, এই ঘটনা অন্য কেউ ঘটিয়েছে, এই ঘটনায় কোনো টিএমসির হাত নেই। তাহলে আজকে যদি আমরা এই প্রেক্ষাপটে যদি আমরা এইটাই ধরে নিই, যেখানে অভিযুক্তর বাবা সে নিজে বলছে যে আমি টিএমসি করি, তাহলে দাদা আপনারা কেন এরকম ভুল কথা বলছেন? আরে আপনারই দল, আপনারই ছেলেপুলে, আপনারাই থেকে করাচ্ছেন, ঠিক আছে? আর এখানে উংলিটা উঠে যাচ্ছে বিজেপির দিকে, উংলি উঠে যাচ্ছে একটা কোনো ধর্মের নামে, হিন্দু ধর্মের নামে বা কোনো মুসলিম ধর্মের নামে। যাই হোক, তাহলে জিনিসটা এখানে বুঝতে হবে যে আমরা আজকে কিভাবে ধরবো, মানে কোন দিক থেকে ধরবো। আজকে অরিজিনাল কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে ভিডিও মারফতে, এবিপি আনন্দের ভিডিওর মারফতে কিন্তু প্রমাণ পাওয়া গেছে অভিযুক্তর বাবা সে কিন্তু টিএমসির একজন কর্মকর্তা, মানে সে কিন্তু টিএমসিতেই যুক্ত আছে, এবং যে অভিযুক্ত নারায়ণ হালদার সেও নাকি টিএমসিতে আছে, সে টিএমসি করে। তাহলে আজকে নিশ্চয়ই টিএমসি থেকেই এই ঘটনাটা ঘটেছে, একটা জঘন্য খুবই একটা নিম্নমানের কাজ এই ঘটনাটা ঘটেছে। তাহলে আজকে সেখানে আমাদের দিদি কেন এরকম বলছেন না, কিছুই বলছেন না কেন, তিনি চুপচাপ কেন? আজকে যদি তার দলের মানুষ যদি এইগুলো করে, তো তাকে তো একটা প্রেস কনফারেন্স করা দরকার, সেখানে এসে বলা দরকার যে হ্যাঁ আমার দলের হয়তো ছেলেপুলে করেছে বা ভিন্ন দলের কেউ করেছে, কিন্তু সেখানে কোনো রকমের কোনো কথা নেই। আজকে আমরা পর্যন্ত আমাদের শাসক দলের আমাদের যে নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে, এই যে ব্যাপারটা আমাদের পশ্চিমবঙ্গে মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একদম পুরো চারিদিকে কিন্তু মানে বিষয়টা প্রচুর লেভেলে ছড়িয়ে পড়েছে এবং চারিদিকের মানুষ কিন্তু উত্তেজিত হয়ে আছে। তো এই যে উত্তেজিত হাম জনতা, সবাইকে কিন্তু বলা দরকার যে কোন পার্টি ঘটিয়েছে বা কেন ঘটিয়েছে, কি এর কারণ। আজকে মানুষ বসে আছে দিদির কথা শুনতে, তার মধ্যে আমি আপনাদেরকে দেখালাম যে আজকে দিদি কেন চুপ করে আছে। এবারে আমরা ফিরে যাব সেই ভিডিওটাতে, যেই ভিডিওটা রাবেয়া খান কি বলছিলেন, এবং সেই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখাবো যে আমাদের মাননীয়াকে কিভাবে তিনি ধুয়ে দিয়েছেন। আজকে যদি আমাদের মাননীয়ার দল, আমাদের মাননীয়ার যদি কোনো ছেলে বলে এই
ঘটনা না ঘটাতো তাহলে আজকে তিনি তো কিছু না কিছু কথা বলতো, কোনো না কোনো একটা কথা বলতো, কিন্তু আজকে সে কোনো কথা বলেনি। কেন বলেনি? তার কারণ হলো নিশ্চয়ই তিনি জানেন যে এই ঘটনায় হয়তো তার দলের কোনো পান্ডা বা তার দলের হয়তো কোনো দুধেল গাই যুক্ত আছে। তিনি কিন্তু অবশ্যই বিষয়টা জেনে গেছেন। আমরা দেখব রাবেয়া খান কি বলছে। ওনার লজ্জা শরম কিছু নেই। উনি একদিন যদি পুলিশ মন্ত্রী যদি উনি ওই ধরনের কাজ করতে, একটা মুক্তি নিয়ে ওই ধরনের কাজ করে, একটা দেবতা নিয়ে ওই ধরনের কাজ করে, আমি কোনো ধর্মকে আঘাত করতে চাই না। 1 নম্বর পয়েন্ট, উনি একজন পুলিশ মন্ত্রী না হলে উনি একজন থার্ড ক্লাস মহিলা, উনি একজন নির্লজ্জা মহিলা। উনি আর্যিকর সব প্রমাণগুলো এই মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেন আমি ডবল চাই, উনি ডবল খুন করে, ডবল ধর্ষণ করে, ডবল লাঠিপিটা করে। এই মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনগুলো করে নিয়ে আমি যাই প্রশাসনে বলতে তোমরা কি মমতার টাকায় শিক্ষা না মমতা, তাহলে আপনাদের গায়ের উর্দুটা খুলে ফেলেন। আমাদের যদি কোনো টেনে হিজড়া ছিঁড়ে ফেলে আমরা এই উর্দু, আমি রেবেকা বলছি শিয়ালদা কোর্ট থেকে বার্তা দিয়ে বলতে চাচ্ছি। আর আপনারা নাহলে উর্দু খুলে নাহলে আপনারা কি শিক্ষাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় হতো না? চুরি শিক্ষা না, আপনাদের শিক্ষাটা নিন না, আপনার মেধাবীটা নিন। কারণ শিক্ষাটা নিয়ে যেমন আমরা দেখলাম বিনীত গোয়েল ভোর হলো দোয়ার করলো, বিনীত গোয়েল ওটা আর পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে করে চটি চাটি করে, যেমন বিনীত গোয়েল করেছে আমাদের রাজ্য করে প্রমাণটা লোপাট করেছে। আমরা দেখলাম উলুবেড়ে এবং কসবাই ল করে একটার পর একটা নারী ধর্ষিত, একটার পর একটা নাবালিকা সব ধর্ষিত। এই মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম পশ্চিমবাংলার মানুষ যেরকম ধর্ষিত, তার এই মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্যালেন্ডার বানিয়ে দেবে এই 26 এই মুখ্যমন্ত্রীকে। তাহলে কিন্তু আপনারা আজকে শুনলেন যে রেবেকা কি বলল। ঠিক আছে, উনি কিন্তু একদম সঠিক কথাই বলেছেন, কারণ ওনার কাছে যেটা মনে হয়েছে উনি কিন্তু সঠিক কথাই বলেছেন। তাহলে আজকে যদি এই ভোটের প্রচারে যদি আজকে ভোটের ব্যাপার থাকে যে না আমার ওই দলকে আমি এই বললে হবে না, আমার এই ধর্মের মানুষকে ওই বললে হবে না, আমার ভোটটা দরকার, আমার গদিটা দরকার, তাহলে যদি সেরকম চিন্তাভাবনা করে থাকে আমাদের মাননীয়, তাহলে কিন্তু জিনিসটা পুরো ভুল করছেন। কারণ এখানে মানুষের সম্প্রীতি, মানুষের প্রেম, মানুষের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আজকে আমাদের দেবী মা কালীকে অপমান করা হচ্ছে। আজকে মা কালীকে অপমান করা মানে আমাদের প্রত্যেকটা মানুষের অপমান করা, আমরা প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষদেরকে অপমান করা। আজকে সনাতন ধর্মের মানুষ কেউ চুপ করে থাকবে না। আপনি আমরা সবাই কিন্তু আওয়াজ তুলেছি, আপনাকেও আওয়াজ তুলতে হবে। আর এই ভিডিওটি অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনার নিজেদের কাছের মানুষদেরকে, এবং সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে না ভাই আর ঘুমালে চলবে না, আজ থেকে আমাদের কিন্তু লড়তে হবে আর নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে। সেই সঙ্গে সঙ্গে আজ আমি বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে।